শুভ দুপুর প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনে। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এইরকম নানান রকমের পরামর্শ আমাদের বিশেষজ্ঞরা দিয়ে যাচ্ছেন। যে সমস্ত বিশেষজ্ঞরা দিয়ে যাচ্ছেন, সামনের কাতারে দাঁড়িয়ে যারা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত, নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্ত নিয়েই আমরা এই মুহূর্তে আমরা পর্দায় চোখ রাখবো, দেখব ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, হেড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, কুয়েত মৈত্রী হসপিটাল। এই কুয়েত মৈত্রী হসপিটাল বাংলাদেশের প্রথম করোনা ডেডিকেটেড হাসপাতাল। এই হাসপাতালটাকে যখন প্রথম করোনা ডেডিকেটেড করা হয়, তখন এই হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্ট ছিল না, অর্থাৎ এই হাসপাতালে কোনো আইসিইউ ছিল না, এই হাসপাতালে ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা ছিল না। এই ব্যবস্থাপনাগুলো সুনিশ্চিত করার জন্য আমার পূর্বতন কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেষণে আমাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়োগ দেওয়া হয় ফেব্রুয়ারির 15 তারিখে। আমি ফেব্রুয়ারির 15 তারিখে এই হাসপাতালে জয়েন করি এবং জয়েন করার পর থেকেই এই হাসপাতালে আইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিট স্থাপনে কাজ করতে থাকি। প্রায় দীর্ঘ 1 মাস কাজ করার পরে এই হাসপাতালে 10 বেডের একটি আইসিইউ এবং 5 বেডের ডায়ালাইসিস ইউনিট আমরা চালু করতে সক্ষম হই। চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে কঠিনতম জায়গা হচ্ছে একটা হাসপাতালের আইসিইউ ইউনিট। একটা হাসপাতালের যত খারাপ রোগীগুলো থাকে, সেই রোগীগুলোর চিকিৎসার জন্য তাদেরকে আইসিইউতে প্রেরণ করা হয় বা ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে প্রেরণ করা হয়। এই খারাপ রোগীগুলো যখন আমরা চিকিৎসা দেই, কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা খুবই ভালো ফলাফল আমরা পাই এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা ব্যর্থ হই। এই ব্যর্থ হওয়ার গল্পগুলো আমাদেরকে পরবর্তীতে আরও সাহস যোগায় যাতে আমরা ব্যর্থ আর না হই, এবং ভালো হওয়া রোগীগুলো আমাদেরকে আশা জাগায় যে আমাদের যে ঐকান্তিক চেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে যেন রোগীগুলো তাদের প্রিয়জনের কাছে হাসি মুখে ফিরে যেতে পারে। কোভিড আক্রান্ত রোগীদের আপনারা সবাই জানেন যে কোভিড একটি অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, যার কারণে বিশ্বের প্রতিটি দেশেই অসংখ্য চিকিৎসাকর্মী এই রোগে আক্রান্ত হয়েছে। যার ফলে বাংলাদেশে যখন এই রোগটা এসেছে, তখনও আমাদের দেশের আমরা যারা চিকিৎসা কর্মী ছিলাম, তারাও কিন্তু এই আতঙ্ক বাইরে ছিলাম না। আমরা আমাদের পরিবারের বাইরে ছিলাম। রোগীদের সাথে কতটুকু কাছে গিয়ে কথা বলবো, কতটুকু তাদেরকে সেবা দিব, সেই ব্যাপারগুলো নিয়েও আসলে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। কিন্তু আইসিইউতে বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আসলে এই দ্বিধা করার কোনো জায়গা নেই। আপনাকে অবশ্যই রোগীর কাছে গিয়ে রোগীর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো শুনে সেইগুলোর চিকিৎসা যদি আমরা দেই, তাহলে রোগীগুলো ভালো হয়ে যায়। এবং এই রোগীগুলোর চিকিৎসা করতে গিয়ে আমরা দেখেছি যে প্রতিটা রোগী এক ধরনের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতে থাকে এবং তাদেরকে প্রচুর কাউন্সেলিং, যতটা না চিকিৎসার দরকার তার চেয়ে বেশি অনেক বেশি কাউন্সেলিংয়ের দরকার। তাদেরকে প্রচুর সময় নিয়ে তাদেরকে কথা বলতে হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা বলে থাকি যে তার শোয়ার একটা পজিশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশে এই পজিশনটাতে রোগীরা থাকতে চায় না। তাদেরকে অনেক অনুবিনয় করে, অনেক অনুরোধ করে তাদেরকে সেই পজিশনে তাদেরকে রাখতে হয়েছে। কিছুক্ষণ পরপরেই তারা সেই পজিশন থেকে নর্মাল পজিশনে চলে আসেন। তাদেরকে কখনো আদর করে, কখনো বকা দিয়ে তাদেরকে সেই পজিশনটাকে মেনটেন করতে হয়েছে। এবং কিছু কিছু রোগী এই পজিশনিংয়ের কারণে খুবই দ্রুত ভালো হয়ে বাড়িতে ফিরে গেছেন। আবার কিছু কিছু রোগীকে আমরা ব্যর্থ হয়েছি, তাদেরকে
মেকানিক্যাল ভেন্টিলেশনে, যেটা আমরা সাধারণভাবে লাইফ সাপোর্ট হিসেবে বুঝি, সেই লাইফ সাপোর্টেও দিতে হয়েছে। এবং দীর্ঘ 14-15 দিন যুদ্ধ করার পরেও যখন আমরা পরাজিত হই, তখন আসলে আমরা চিকিৎসকরাও মানুষ, আমরাও ভেঙে পড়ি। আবার একটি নতুন দিনের তৈরি হয়, আবার নতুনভাবে আমরা আশায় বুক বাঁধি, আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে আর কোনো রোগী আমাদের লাইফ সাপোর্ট থেকে যাতে খারাপ না হয়, আমাদের প্রতিটা রোগীকেই যেন আমরা সুস্থভাবে তার প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে পারি। আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। আমাদের এই তারকাদেরকে আমরা সেলুট জানাই, আমাদের কৃতজ্ঞতা। আমাদের আজকে তারকা কথনে আমাদের সাথে রয়েছেন দুজন প্রিয় মানুষ, প্রিয় মুখ, আর সেই সাথে যে মানুষটিকে প্রথম পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তার আজকে এক বিশেষ দিন। আমাদের সাথে জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান, তার জন্মদিন আজ, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আর সাথে আরো একজন প্রিয় মানুষ রয়েছে, অনেকদিন পর তার সাথে দেখা হলো, লারা লোটাস, জনপ্রিয় অভিনেত্রী, মডেল, উপস্থাপক। আমন্ত্রণ। অনেক ধন্যবাদ, হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আসলে মানে জন্মদিন আজকে হলেও এবারে জন্মদিনটা একটু কেমন যেন, মানে একটু করোনার কেমন, কারণে আসলে আমরা এই সময়ে জন্মদিনটা ঠিক যেভাবে উদযাপন করবার ছিল সে কারণে করতে পারছি না, কিন্তু নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে আশা রাখি যে সেরকম করে জন্মদিন উদযাপন করা হবে। হ্যাঁ, আমার জন্য একটু ডিফারেন্ট হতে যাচ্ছে আজকের দিনটা, বিকজ আমার শুটিং আছে, শুটিং করতে হচ্ছে আচ্ছা। ঈদের সামনে। আর বাচ্চারাও ওইভাবে উৎসব করতে পারেনি জন্মদিন নিয়ে, আমরাও পারিনি। সো তারপরও জন্মদিন তো জন্মদিনই। না সেই যেমন আমার আজকের দিনটা আমার গতবারের জন্মদিনের কথা মনে পড়ছিল, বা আর জন্মদিন যেগুলো Right. আমরা সেলিব্রেট করতাম না Right, yeah. সেগুলোর কথা মনে পড়ছে, কিন্তু আমি নিশ্চয়ই এই হবে। জন্মদিনে চ্যানেলের কাছে কৃতজ্ঞতা জানাই যে চ্যানেলে আমাকে এখানে ডেকে এভাবে সম্মানিত আজকে করলো, সব সময় করে। আরে ঘরের মানুষ, পরিবারের মানুষ, জি জি জি, এই দিনটা, বিশেষ দিনটাকে আমরা সেলিব্রেট করব, এটাই তো স্বাভাবিক ব্যাপার। নিশ্চয়ই। আমি চ্যানেলের আর পরিবারের সেই সাথে একজন, নতুন so করে যুক্ত হলো লারা লোটাস। সো এটাই বোধহয় প্রথমবারের মতো আসা কি তারকা কথনে? তারকা কথন, ইয়া ফার্স্ট আই আচ্ছা, সি আজকে স্পেশাল, কোনোভাবে স্পেশাল তো হলো। ইয়া আমার জন্য তো হ্যাঁ, জানালাকে থ্যাংক ইউ যে আমাকে তারকা কথনে আসলে আজকে ভালো লাগলো যে অনেকদিন পরে আপু তোমার সঙ্গে দেখা হলো, অনেকদিন পরে ভাইয়ের সঙ্গে দেখা হলো, স্পেশাল ডে একটা তার, এই জিনিসটা অনেক মজার। ইয়া কিন্তু শুটিং এ যাচ্ছেন, সো মানে কিভাবে কি একটু আমাদেরকে বলেন, কারণ শুটিংটা তো অনেক একটা, সবাই থাকবে। হ্যাঁ, আমরা তো একটু কতটুকু ডিফিকাল্ট distance? টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, সারা বিশ্বই যাচ্ছে। এই করোনা প্যান্ডেমিকে আমাদের শুটিং করতে হচ্ছে, ঘরে তো আর বসে থাকা যাচ্ছে থাকা না। যায় না, ঠিক। আমি প্রথমে যেটা বলতে চাই যে এই সময়ে আমাদের যারা সংবাদকর্মী, মিডিয়া কর্মী, স্বাস্থ্যকর্মী, আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম হোয়াটসঅ্যাপে, সো এরা খুব জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি করছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, সেলুট জানাই। অবশ্যই। আর আমাদের জায়গা যেটা হচ্ছে যে আমরা শুটিং করছি স্বাস্থ্যবিধি মেনে, যথাসম্ভব। আগে যেরকম আমরা মেকআপ রুমে আড্ডা দিতাম, সেই আড্ডাটা দেওয়া হতো না, এখন হয় না। তারপর আমরা মেকআপ রুমে মেকআপটা নেওয়া যতদূর পারি, যারা মেকআপ নিজেরা নিতে পারি মেকআপ নিজেরা নিয়ে নিচ্ছি। একটু দূরে দূরে থাকবার চেষ্টা করছি, যখন সিকোয়েন্স হয়, যখন শর্টস হয়, তখন আমরা ক্যামেরার সামনে এসে শর্ট দিচ্ছি। এই তো এরকম করে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। কি একটা কঠিন সময় আমাদের যাচ্ছে। আচ্ছা, যেহেতু আজকে দুজন আমাদের সাথে আছেন, এই দুজন মানুষের সাথে একজন মানুষের কথা বিশেষভাবে আজকেও আমরা স্মরণ করছি, যদিও আগামীকালই তার চলে যাওয়ার দিন, মৃত্যুবার্ষিকী। আমাদের সকলের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার। সো হুমায়ুন আহমেদ স্যারের অনেক অনেক কাজের সাথে দুজনের সম্পৃক্ততা রয়েছে, অনেক অভিজ্ঞতা রয়েছে। একটু যদি শুরু করি, আমি লারাকে দিয়ে শুরু করতে চাই। আমার অভিজ্ঞতা হচ্ছে তখন তো আসলে একদমই আমার শুরুর দিকে, তো আলহামদুলিল্লাহ যে আমি ওনার সাথে কাজ করতে পেরেছি। বাট যেটা আমি এই মুহূর্তে মিস করছি যে ওনার সাথে একটি ছবি আমার নেই, তখন মাথায় ছিল না যে একটু তুলে রাখবো। তো ওনার সাথে অভিজ্ঞতা আমার যেটি হয়েছে যে তার আগে যতগুলো না আমি কাজ করেছি, আর ওনার সাথে কাজ করার সময় যেটি হয়েছে আমার অভিজ্ঞতা যে উনি কখনো স্ক্রিপ্ট দিতেন না।
উনি হচ্ছেন ওখানে বসে সমস্ত শিল্পীদের না ওখানে বসে স্ক্রিপ্ট পড়াতেন, ওখানে বসে মুখস্থ করতে হবে এবং ওখানে ডায়লগগুলো অ্যাকুরেট দিতে হবে। And কেন যেন একটা ম্যাজিশিয়ান ছিলেন উনি, যে সবাই প্রপার দিতেন এবং সবাই খুব ভালো করতেন। মানে মহড়াটা আগে হয়ে যেত। আগে হয়ে যেত। এবং আরেকটি ব্যাপার যেটি ছিল যে মানে ছোটবেলায় কিন্তু ভয় কম কাজ করে। সিনিয়র যারা ছিলেন প্রত্যেকে খুব অ্যাক্টিভ থাকতেন, ভয় পেতেন, মানে এই জিনিসটা আমার মধ্যে ছিল না যে হুমায়ূন আহমেদের কাজ করছি খুব ভয়ঙ্কর ব্যাপার, বকা খাবো, মানে ওই জিনিসটা আমার মধ্যে ছিল না। কিন্তু এখন হলে বোধহয় আমি অনেক চিন্তা করে কাজ করব। কি কি কাজ করেছেন হুমায়ূন উল্লেখযোগ্য আহমেদের নাটক? সেদিন চৈত্র মাস, আমি যেটা এই মুহূর্তে বলবো যে ওটি আসলে একটা সিরিয়াল ছিল এবং প্রত্যেকটা এপিসোডে আমার ব্যাপারগুলো খুব নাইস ছিল, আর্কিটেক্ট ক্যারেক্টার ছিল আমার। এবং ওনার আরেকটি সিরিয়াল করেছিলাম, ওটা তো আর্কিটেক্ট। তো এটা আমি বলি যে এখানে আমরা ফ্যামিলিতে অনেকগুলো মেম্বার্স, আমি যখন কাজ করতে গেছি তখন আসলে এনভায়রনমেন্ট বলে দেয় যে অ্যাক্টিংটা কত আমার ইজি। লাইক ওখানে ওয়াহিদা মল্লিকা জলি মা ছিলেন আমার, ওনাকে আমি মাই ডাকি, উনি ছিলেন আমার মা। আর রহমত আলী ছিলেন আমার বাবা, ওনাকেও বাবা ডাকি। ভাই ছিলেন অরণ্য ভাইয়া। তো ওখানে আসলে আরো যারা যারা ক্যারেক্টার ছিলেন, প্রত্যেকটা ক্যারেক্টার না এত বেশি আন্তরিক। বিশেষ করে হুমায়ূন আহমেদের টিমটা আমি বলবো যে সবাই না মানে ওখানে রান্না করছি, ওখানে খাচ্ছি, খাবার টাইমে উনি ডাকছেন। এবং আমার এখনো খেয়াল আছে যে উনি ঘি খেতে খুব পছন্দ করতেন, এভরিডে উনি দুপুরবেলা ঘি খেতেন এবং সবাই একসাথে মিলে খেতেন। এবং ক্যামেরার যখন কোনো শট নিতেন উনি বলতেন, জানো কেন আমি এটা মিড ক্লোজ নিচ্ছি, এটার নাম কি, কেন নিচ্ছি বলো। তো জানতাম না, সবাই জানতে চাইতাম, উনি প্রত্যেকটা জিনিস শিখাতেন। কিন্তু আমি খুব অ্যাক্টিভ ছিলাম যে কত করে স্ক্রিপ্টটা শিখবো, মানে এগুলোর ব্যাপারটা আমার ছিল সেই না। চৈত্র মাসে তো বোধহয় মাসুম মিজানুর ভাইয়াও ছিলেন। হ্যাঁ আমি ছিলাম। দুটো ভাইয়াও ডিফারেন্ট ছিলেন, ইয়াতে। হ্যাঁ। কিছু অংশ দেখে আসি, এসে তারপরে আবার Please. তোর সঙ্গে কথা বলি। চল। সোমা, জি স্যার। তুমি কি পড়াশোনার বাইরে আর কিছু বোঝো না? এ কথা কেন বলছেন স্যার? তোমাকে দেখে মনে হয় পড়াশোনার বাইরে তোমার আর কোনো জ্ঞান নাই। আচ্ছা, তুমি কি গান শোনো? জি স্যার শুনি। শেষ গান যেটা শুনেছো তার প্রথম লাইন কি? বলতে পারছো না, তাই না? জি না, মনে পড়ছে না। স্যার, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? রাগ করার মতো তুমি কিছু করনি। তোমার মতো ভালো স্টুডেন্ট আমি আমার শিক্ষক জীবনে দেখিনি, আর ভবিষ্যতে দেখব সেরকমও মনে হচ্ছে না। স্যার, আপনি মনে হয় আমার উপর রাগ করেছেন। রাগ করিনি, তবে তোমাকে দেখে মাঝে মাঝে বিস্মিত হই। তোমার মতো ব্রিলিয়ান্ট একটা মেয়ে সবকিছু ক্ষুদ্র একটা গণ্ডিতে আটকে ফেলেছো। হোয়াট এ পিটি। তোমরা কয় ভাই বোন? আমরা দুইজন, আমার এক বড় ভাই আছেন। সেও কি তোমার মতো দিনরাত বই নিয়ে পড়ে থাকে? জি না, সে পড়াশোনা করে না। রেজাল্ট খুবই খারাপ করেছে, শুধু কবিতা লিখে। কবিতা লেখে? তা কবিতা ছাপা হয়? জি, মাঝে মাঝে হয়। কেমন লেখে? আমি জানি না স্যার, আমি কখনো পড়িনি। তোমার ভাই একজন কবি, অথচ তুমি তার কোনো কবিতা পড়োনি? কি বলছো তুমি? বিদ্যার ভারবাহী পশু হবার কোনো মানে আছে? কি আশ্চর্য, কাঁদছো কেন? সরি সরি সরি। এটাতে না মাজার ভাইয়ের সাথে লাস্টে আমার বিয়ে হয়। আহা, তাই কি? দারুণ বিখ্যাত একটি কাজ। প্রকাশক মাজহারুল ইসলাম। মানে রীতিমতো ওনার চমৎকার অভিনয়ে মুগ্ধ। অনেক অভিনন্দন, খুব সুন্দর। মিজান ভাই, আপনি বলেন এবারে। স্যারের সাথে আমার সম্পর্কটা একটু ভিন্ন রকম। প্রথমে আমি স্যারের কাছে যখন কাজ করতে যাই তখন খুব একটা ডিফিকাল্ট একটা ক্যারেক্টার আমাকে দেয়। তো আমি একটু ভীত সন্ত্রস্ত ছিলাম যে এই রোলটি রেগুলার রোল নয়, কিভাবে করি, একজন ভণ্ড ফকিরের টাইপের আর কি। আহা, তো স্যার খুব যত্ন করে চরিত্রটি আমাকে বুঝিয়ে দেন এবং তার যে প্রপস লাগে সেগুলিও দিয়ে দেন। চ্যালেঞ্জার ভাই আমাকে ঘরে নিয়ে গেছিলেন। চ্যালেঞ্জার ভাইয়ের প্রতি আজকে শ্রদ্ধা জানাচ্ছি, আমরা শ্রদ্ধা জানাই। স্যারের প্রতি শ্রদ্ধা। চ্যালেঞ্জার ভাই আমাকে বললো যে তুমি যে অভিনয় জানো এটা ভুলে যাও। ভুলে গিয়ে স্যার যেভাবে বলে
ওটা ফলো ওটা ফলো করো। আহা আমি তাই করলাম, স্যার আমাকে পছন্দ করলেন, সামহাও স্যারের কাছে আমাকে ভালো লাগলো। আমি তারপর প্রতিটি নাটকে অভিনয় করেছি স্যারের, অলমোস্ট। আমি সিনেমা প্রথম করেছি স্যারের এখানে। 9 নম্বর বিপদ সংকেত। আমার আরও কিছু রিজন আছে, যে রিজনগুলির জন্য স্যারের সাথে আমার সম্পর্কটা ডিফারেন্ট বলছি এই কারণে। আমার ছেলের নাম রেখেছে স্যার, আমার মেয়ের নাম রেখেছে শাওনাপা। শাওনাপার যে ডাক্তার, সে ডাক্তার আমার ওয়াইফের ডাক্তার ছিল, আমাদের একটু ডিফিকাল্টি ছিল সেই জায়গায়। স্যার যখন বইমেলা হতো, স্যার আমাকে বলতো মিজান কোথায় তুমি? স্যার আছি, বাসায় এসো বই নিয়ে যাও মীরার জন্য। আমার বউয়ের নাম হচ্ছে মীরা ডাকনাম। স্যারের খুব পছন্দের চরিত্র মীরা। মীরা তো ঠিক। এই নানান ঘটনা নিয়ে স্যারের সাথে কাজ, স্যারের সাথে স্মৃতি বলতে গেলে তো অনেক বলা যাবে। অনেক কিছু বলা যাবে আজকে এবং আমি যে মাজনুন মিজান আজকে এখানে বসে যে কথা বলছি এবং যতটুকু আমি মানুষের কাছে পছন্দের, তার পুরোটাই অলমোস্ট স্যারের জন্য। এবং একজন হুমায়ুন আহমেদকে নিয়ে যদি বলতে শুরু করা হয়, একটু একটু করে বললেও বলা শেষ হবে না। এবং স্যারকে নিয়ে আসলে কথা বলতে গেলে আমরা একটু স্মৃতিকাতর হয়েই পড়ি, খুবই স্বাভাবিক। স্যারের সাথে হ্যাঁ। মজার ব্যাপার হতো, শুটিং এ যেটুকু মজা না হতো, স্যারের সঙ্গে পুরো টাইমটা থাকা, শুটিং পিরিয়ডে 3 দিন 4 দিন যে কয়দিনই লাগে, স্যারের সঙ্গে থাকাটাই মানে অন্যরকম একটা আনন্দের ব্যাপার। আপনার বোধহয় সিনেমাটা প্রথম ছিল 9 নম্বর 9 নম্বর বিপদ বিপদ সংকেত, সংকেত। ইম্পেস্টাল ফিল্ম প্রযোজনায়। হ্যাঁ। আমরা ওই সিনেমার একটা অংশ কিছুটা দেখব। মানে 9 নম্বর বিপদ সংকেত সিনেমাটি দেখেছে আর প্রত্যেকটা জায়গাতে গিয়ে পয়েন্টে গিয়ে হাসেন নাই এমন দর্শক আসলে নাই। আর প্রত্যেকটা জিনিস যে স্যারের এত চমৎকার করে হিউমার করা। দ্বিতীয় আপার জন্য শ্রদ্ধা, দ্বিতীয় আপাকে আল্লাহ বিশ্বাস করুন, সেটা চ্যালেঞ্জার ভাই রয়েছেন, অনেকেই রয়েছেন এখানে, অনেকেই নেই আসলে এখন। অনেকেই নেই এখানে, মানে অনেকের কথাই আসলে মনে পড়ে যায়। সে সময় আপনি কি টিংটিঙা স্টিল না নো ভাইয়া, কিন্তু কোয়ারেন্টাইন ইফেক্ট আছে না? আমি তোমাকে অনেকদিন পরে দেখলাম ভাইয়া। Okay. তুমি কিন্তু আসলে অনেক বেশি মানে সুন্দর হয়ে যাচ্ছ। আচ্ছা আচ্ছা। আর নট স্কিনি, সিরিয়াসলি। আমার এখান থেকে লাইভ শেষ করে বেরিয়ে শুটিং এ যেতে হবে, আপু বলছিল সেটা, রেস্টুরেন্টে যেতে off the হবে। record অবশ্য এ। এখন তো রেস্টুরেন্ট বন্ধ না। হ্যাঁ, যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল একটা টি আড্ডা দিতে পারি, চায়ের আড্ডা, যে যার ঘর থেকে বসে চা আর আড্ডা। হ্যাঁ, এটা তো বোধহয় ও করেই মাঝে মাঝে, না কি? হ্যাঁ, ওই যে ভার্চুয়াল যে উপস্থাপনাটা, ওটা একটু শুনি। এটা আসলে কি করোনা কালটাতে আমি আসলে মানে দেখুন যেটা হয়ে গেছে ওটা তো নাম মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সো দ্যাট আমরা যদি এইভাবে নেই যে এভরিডে আব্বু আম্মুর সঙ্গে সকালবেলা দেখা হচ্ছে, ব্রেকফাস্ট করছি, দুপুরবেলা নিস নেফিউ, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে একসাথে খাচ্ছি, তো একসাথে আড্ডা দিচ্ছি, এরকম 4 মাস, তো দীর্ঘ 4 মাসের বেশি হয়ে গেল। আমি কিন্তু আজ ফার্স্ট বের হলাম, আচ্ছা, আজই প্রথম বের হলাম। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে মেনে নেওয়া উচিত, কারণ এছাড়া তো কোনো উপায় নেই। আর এটা যদি পজিটিভলি নেই যে এতগুলো ফ্যামিলি মেম্বার্স আমরা একসাথে এভরিডে কাটাবো, এটা কিন্তু আমাদের খুব একটা ছোটবেলার পরে আর হয়নি। আমার সবার ব্যস্ততা। আমি ওর সঙ্গে একমত হয়ে বলছি, মানে স্পেশালি অ্যাবাউট করোনা। এই জায়গাটায় আমাদের যারা দেশের মানুষ আছেন, বিশ্বব্যাপী তো ক্রাইসিসটা, আমাদের দেশের মানুষদের বেলায় আমার মানে অনুরোধ, ও খুব ইম্পর্টেন্ট কথা বলছে, বিষয়টিকে পজিটিভলি নেওয়ার জন্য। যেহেতু আমাদের কিচ্ছু করার নেই, সো এটাকে ফেস করতে হবে। সত্যি আমি মনে করি মানব জন্ম সার্থক হয় ফেস করার মধ্যে দিয়ে। আমরা কখনো সুখ ফেস করি, আমরা কখনো দুঃখ ফেস করি, আলটিমেটলি ফেস করতে হয়। তো এই ফেস করার মধ্য দিয়ে সাহসিকতার সহিত পজিটিভলি এবং মনের জোর নিয়ে এটা ফেস করা দরকার। একদমই একদমই। আচ্ছা, লারার অনেকটা সময় মাঝখানে একটা গ্যাপ ছিল, ছিলাম না। স্ক্রিনে আমরা পাইনি। Yeah. সো ওই সময়টা কোথায় ছিলেন আপনি? ওই সময়টা আমি স্টাডির জন্য বাইরে ছিলাম, ফ্যাশন ডিজাইনিং এ 5.5 বছর একটি কোর্স করেছি কলকাতা, দিল্লি থেকে। সো লং টাইম আমি ছিলাম না, ফিরে এসে আবার স্কুলে জয়েন করেছিলাম। তো লাস্ট 2 ইয়ার্স আমি আসলে রানিং আবার মানে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ। গত 2 বছরে কি কি কাজ হয়েছে? অসংখ্য কাজ হয়েছে। আমার সিরিয়াল হচ্ছে, 1 ঘন্টা হয়েছে, বিভিন্ন স্পেশাল ডেতে আমার নাচ হয়েছে, আমি নিজে প্রেজেন্টেশন, আমি অ্যাঙ্করিং করি যে জায়গাটিতে আপু আপনি বসে আছেন ওখানে বসি। তো এই তো বেশ সবকিছু মিলিয়ে ভালো কিছু কাজ হচ্ছে। মিউজিক ভিডিও করেছি এর মধ্যে 2টা, এবং ভালোই লেগেছে।
আচ্ছা সব কেমন মিলিয়ে- লেগেছে, মানে আমি একটু শুনতে চাই মিউজিক ভিডিও করতে, যেমন আমি একটু দেশের বাইরে ছিলাম, আমার বড় বোনের আসলে বেবি হবে, তো ওই জন্য গিয়েছিলাম। তখন শুনলাম যে আমি যখন আসবো তার কিছু আগে, যে লারা তুমি কবে আসবে, ওই সময়টাতে আমরা একটা কাজ করব। খন্দকার বাপ্পি, তো উনি আমাকে ডাকলেন, ডাকার পর আমি বললাম ভাইয়া তাহলে আমি ড্রেসগুলো ফোনে ফোনে আমার টেইলরকে বলে দিই। মানে আমার থিমটা ভালো লেগে গেল শুনে, কারণ তারপরে আমার বিশাল একটা কাজ ছিল, ওই মিউজিক ভিডিওটার করার একটা বিশেষ কারণ ছিল। তো গানটা উনি আমাকে পাঠালেন, আমি কয়েকবার শুনলাম, কি গান মাথায় ছিল নিলাম। ওটা? পুতুল নিয়ে একটি গান ছিল, আচ্ছা। হাফিজ ভাই গানটি গেয়েছিলেন, উনি মডেল ছিলেন। তো তখন আর কি ওই কাজটা করলাম, করার পরে কাজ করতে গিয়ে যেটা হলো, প্রথম দিন ঝুম বৃষ্টি। তো ভাইয়া বললেন যে এক কাজ করো, আমরা বৃষ্টির কিছু দৃশ্য করে ফেললাম। বৃষ্টিটা থেমে গেল, উনি বললো ঠিক আছে, চুলগুলো তো আমার এমনি কার্লি হয়ে যায় ভিজে গেলে, আচ্ছা এভাবে একটা দৃশ্য নিয়ে নিই। মানে আপু এটা আমার মনে হয় আমরা 2.5 থেকে 3 ঘন্টারও টাইম পাইনি, কিন্তু দেখলে মনে হবে না। খুব সুন্দর কাজ কি করেছি। গানে সার্চ করলে পাওয়া যাবে, মানে কি দিয়ে সার্চ লারা লোটাস পুতুল দিলে আসবে, ইউটিউবে এটা পাওয়া যাবে? ইউটিউবে পাওয়া যাবে। আবার আরো একটি করেছি লুসা মির্জা আপুর গানের সাথে, এটাও দারুণ একটি গল্প। ওইখানে গল্পটা বেশ 8 মিনিটের একটি মিউজিক্যাল ফিল্ম। তো ওটাতে পরিচিত বলতে আরমান পারভেজ মুরাদ ভাইয়া ছিলেন ওটাতে, আর ওটাতে শামীম হাসান ভাইয়া ছিলেন। এই তো ওইটাও একটি সুন্দর গল্প। মানে ফিরে এসে আমার বেশ কিছু কাজের মধ্যে এই দুটি খুব ভালো কাজ, আর বেশ কিছু 1 ঘন্টা হয়েছে আমার খুব সুন্দর। বেশ। তো এই তো মানে বসে থাকিনি। আর করোনায় তো বললাম 4 মাস বসে থাকলেও এর মধ্যে আমি বিভিন্ন ফেসবুকে গেস্ট হয়ে যাচ্ছি, পেজ থেকে, Virtual অনলাইন নিউজ shows পোর্টাল হচ্ছে। থেকে, আবার নিজে প্রেজেন্টেশনও করছি একটি বেশ, ইয়েতে। বেশ। ইসলাম ভাই, আবার যদি ফিরে আসি একটু পরে, এখান থেকে যে শুটিং, ঈদের কাজ, কি রকম কাজ কি একটু যদি বলেন, কারা কারা এখান থেকে আছেন ফিরে যেতে আপনার যাচ্ছি সাথে? সেটা ঈদের নাটক নয়, সেটা আমার রেগুলার সিরিয়াল আচ্ছা, আচ্ছা। মাছরাঙায় অনিয়ার হচ্ছে। নাটকের নাম হচ্ছে বাকের খনি। আহা, এটা ডিরেক্টর হচ্ছে নজরুল ইসলাম রাজু। তো সেটা আমার অনগোয়িং, সপ্তাহে 4 দিন যায়, সো একটু প্রেশার আছে, সেজন্য শুট করতে হচ্ছে। এখান থেকে যাব সেখানে। মানে এই লকডাউনের মাঝখানে তো বোধহয় কাজ হ্যাঁ, কাজ হয়েছে, কাজ হয়েছে। হয়েছে। মাছরাঙায় ঈদে একটা নাটক যাচ্ছে, নাম হচ্ছে ফ্রোজেন কার, দিস ইজ ডিফারেন্ট ওয়ান স্টোরি। এটা হচ্ছে আমি একটি ফ্রোজেন কারের ড্রাইভারের রোল করি। তো আমি লাশ নামিয়ে দিয়ে আসি, খুব টায়ার্ড। তো আমার গাড়ির মালিক আমাকে বলে যে আরেকটি লাশ পেয়েছি, তো এটা তুমি দিয়ে আসো। তো উনার তো আসলে বিজনেস, তো আমি তো আসলে শরীরটা তো কোলাচ্ছে না, সো আমি বলি যে বাদ দিই। তো উনি খুব রিয়্যাক্ট করে, আমার চাকরিটা চলে যাবে সেই ভয়ে আমি ওই লাশটা নিয়ে রওনা হই। এই লাশটা নিয়ে যে রওনা হচ্ছি, লাশটা আমার ভাবনায় জীবিত হয় এবং সে এসে আমার পাশে বসে, তারপরে দুজনের কথোপকথন। দিস ইজ ফ্যান্টাস্টিক। ইন্টারেস্টিং খুবই খুবই ইন্টারেস্টিং। interesting। মানে আর ওই- এখন আমরা যে সময়টা পার করছি, ওই রোলটি করেছে পাভেল ভাই, হি ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর, সো very- ভালো লেগেছে কাজটি। মানে মাজনুন মিজানকে আমরা বেসিক্যালি একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে মানে খুব Right. ভালোভাবে খুব চিনি, ভালো ভালোভাবে আমি আসলে জানি। অভিনেতা ভাবতেই ভালো লাগে আমার। এবং এই যে এক এক সময় এক এক রকম চরিত্রে নিজেকে চরিত্রায়ন করেন, কেমন লাগে? এক একটা স্ট্রাগল, এক একটা জায়গা। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জে জিতে যেতে পারলে আনন্দ আছে। প্রায় জিতে যাই, কখনো হেরে যাই, নিজের সাথে নিজের যুদ্ধ। না মানে হেরে যাওয়ার ব্যাপারটা কি কখনো দর্শক দেখেছেন? না মনে সেটা হয়। আসলে দর্শকের পয়েন্ট অফ ভিউ। তো যে কোনো একটি শিল্পকর্ম যতগুলি মানুষ দেখবে, সে নিজের মতো করে ভাববে। তা ঠিক। কিন্তু আমার নিজস্ব একটা জাজমেন্ট আছে, আমার টিম আছে। তো হয়তো অনেক জায়গায় ফেল করি, হয়তো অনেক জায়গায় পাশ করি। তো এই যে পাশ করে যাওয়া, ফেল করে যাওয়া, এটার মধ্য দিয়েই অভিনেতার তো চলছে। আসলে এক ধরনের বিচরণ। শিল্পীর আসলে আকাঙ্ক্ষার তো শেষ নেই, সবসময় আরো ভালো করবার একটা ওনারা তো অনেক আকাঙ্ক্ষা ভালো থেকেই অভিনেতা, যায়। প্লাস ভাইয়া হি হ্যাজ আ নাইস ভোকাল, একদম। সবকিছু বাপরে, মিলিয়ে ওটা তো একটা yeah, কঠিন super. বিষয়। আচ্ছা, লারা লোটাসকে মানুষ যখন মানে যে কাজগুলোর মধ্যে দিয়ে চিনেছে, লাবণ্য প্রভা বা রমিজের আয়না, কাছের exactly. মানুষ, তো এই কাজগুলোর এক্সপেরিয়েন্স একটু বলেন। এক্সপেরিয়েন্স কি, ওই যে বললাম যে ছোটবেলায় হয় কি কোনো ভয় কাজ করে না, যে এইভাবে করতে হবে, এভাবে দাঁড়াতে হবে, আচ্ছা আমাকে কেউ বকা দিবে। তো ওই সময় দেখা যেত যে আম্মু ম্যাক্সিমাম সময়ই না, সব সময় একদম আঠার মতো লেগে থাকতো, নিয়ে যেত শুটিং হাউসে। তো স্ক্রিপ্টগুলো পড়তাম, আর আমি সবসময় ফলো করতাম, আমি ডিরেক্টর আর্টিস্ট, মানে আমি ফলো করতাম কোচটার, যাকে আমার ভালো লাগতো, যার অ্যাক্টিংটা আমি চিন্তা করতাম আচ্ছা উনি কি করে আমার সঙ্গে কথা আচ্ছা, ওই বলছে। সময় আপনি কত বড়? মানে তখন আমি স্কুলে পড়তাম, আমি অনেক ছোট, অনেকই ছোট।
তো ছোটবেলাতেই আমি আসলে নায়িকা হয়েছি। তার আগে একটি অনিমেষ আইচের একটি টেলিফিল্ম করেছিলাম, ওটা মেইল প্রথম আলো 5টি অ্যাওয়ার্ড পেয়েছিল, কুফা। তখনই আমাকে মোস্তফা সৈয়দ রাজীব কামাল আমাকে ওনার কানে কানে নাম বলছে যে বলছি, কুফা মনে হয়। ইয়া উনি আমাকে বললেন যে এনটিভিতে একটি ভালো সিরিয়াল যাচ্ছে, লারা করলে ভালো করবে। এই আমার কিন্তু রমিজ রায়না শুরু। বেশ। তো ডেফিনেটলি আমি সারা জীবনই কৃতজ্ঞ। রমিজ রায়নার লম্বা সিরিয়াল করেই কিন্তু আমার একটু হলো অভিনয় শেখা, যদিও আমি অভিনয় কিছুই পারি না, কিন্তু ওখানে আমি সারাক্ষণ দেখেছি আমার সিনিয়র যারা কোস্টাররা ছিলেন সবাই সিনিয়র ছিলেন, ওখানে ডিরেক্টর ছিলেন, রাইটার যিনি ছিলেন, তো মানে প্রত্যেকেই সর্বকনিষ্ঠ আসলে আর্টিস্ট বোধহয় ওখানে আপনি ছিলেন হিসেবে বলতে ইয়া গেলে। অফকোর্স ওখানে মিলন ভাই, প্রাণ ভাইয়া যারা ছিলেন তারা তো থিয়েটার থেকে আসার ছাড়াও তারা খুব ভালো অভিনেতা, অনেক বছর ধরে তারা খুব সুনাম কুড়িয়েছেন। একদমই। তো অনেকেই ওখানে ওখানেও আরমান পারভেজ মুরাদ ছিলেন, অপূর্ব ভাই ছিলেন, তো অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন। খুব ভালো সব ভালো star অভিনেতা। cast Yeah, almost। এবং ওখান থেকে আমি বলবো না আপু, ওই সিরিয়ালটা করে অনেকগুলো স্টার বেরিয়েছে। রাইট। কারণ তখন অপূর্ব ভাই বা প্রাণ ভাই, মিলন ভাই সবাই আমরা চিনি, কিন্তু এখন যখন অন্তরে ঢুকে গেছে পাবলিকের, মানে তখন কিন্তু আমিও অতটা ভালো করে জানতাম না, কিন্তু এখন আমি বুঝি সাচ আ গুড অ্যাক্টর তারা, তাদের সাথে আমি কাজ করেছি, মানে এত ভালো, এবং এখন কিন্তু প্রত্যেকেরই একটা জায়গা তৈরি হয়েছে, প্রত্যেককেই চেনে না আমার মনে হয় না। ওখানে তিনি আপু ছিলেন, উনি তো অনেক সুঅভিনেত্রী, নিঃসন্দেহে। অনেকেই ছিলেন। আমি আমার বিজমের কাছে আবার আসতে যে দা হাতে নিয়ে দৌড়াতে কেমন লাগে? মানে চরিত্রের প্রয়োজনে তো অনেক কিছু হাতে নিয়ে দৌড়াতে হয়। হ্যাঁ হ্যাঁ। তারপরে যেটা হয় যে মানে কেন বললাম আমার আছে জল ছবিটার কথা আমি মনে করছি, ওই জায়গাটা আসলে যে আমি অনেকবার দেখেছি আমার আছে জল, কিন্তু যখন আমি দা হাতে নিয়ে দেখি যে মাজুন মিজান দৌড়াচ্ছে আমার কাছে মানে এটা সত্যি সত্যি মনে হয় খুব ছোট চরিত্র কিন্তু ভেরি ইন্টারেস্টিং চরিত্র। খুবই। মানে যতটুকু উপস্থিতি আমার ছিল আমি খুবই এনজয় করি রাতের সিনটা, হ্যাঁ। যে এই পোলাপাইন ঘুমাইছে কিনা, হ্যাঁ মানে দারুণ দারুণ। মানে আচ্ছা এখানে না মিজান ভাই আমি একটু অ্যাড করি, সেটি হচ্ছে হুমায়ুন আহমেদের প্রত্যেকটা চরিত্র ইম্পর্টেন্ট, মানে Right. কোনোটা বাদ দেওয়া যাবে না, এবং আপনি প্রত্যেকটা চরিত্র আনন্দ পাবেন। মানে হতে পারে সেটা পাসিং শট, কিন্তু একদমই। সেটাও আসলে হ্যাঁ। ধরে করার মতো। মিনিংফুল আচ্ছা আমরা একটু Exactly. পর্দায় চোখ রাখবো, দেখি কি রয়েছে এবারে আমাদের দর্শকদের জন্য। ভীষণ সাহসী অভিনয়, সুন্দর। থ্যাংক ইউ। যাই হোক। এটাই খুব অল্প সময়ে বাপ্পি ভাই বানিয়েছিলেন, এবং বৃষ্টি, তারপরে দেরি করে শুটিং শুরু, সবকিছু মিলিয়ে দেখলাম কাজটা আসলে খুব ভালো হয়েছে। আচ্ছা তারপরে তো মানে নতুন করে আমরা আবার কবে কাজের পাবো নতুন আপনাকে? করে আপু আজ তো আমি এলাম, 4 মাস বেশি হয়ে গেল, আমি আজ বের হলাম, তবে কোরবানির আগে আসলে কোনো কাজ করব না, কোরবানির পরে আমি কাজ করব, কারণ আব্বু আম্মুর একটা ডিসিশন, ফ্যামিলির ডিসিশন, যে ম্যাটার করে। হ্যাঁ কোরবানির পরে কাজ শুরু করো, এই তো করবো ইনশাআল্লাহ। কোরবানি ঈদেরও তো বোধহয় বেশি বেশি দিন সময় বাকি বাকি নেই। নেই নেই, না মিজান ভাই? আজকে অলরেডি কত, আজকে 18 18 তারিখ 18 আজকে 1 তারিখে ঈদ, তো 2 দিন আর ওদিকে 10 দিন, 12 দিন, 12 দিন বেশি 13 দিন দিন আছে। বাকি নেই। বেশি দিন বাকি নেই। আচ্ছা আমরা যদি আবার যেহেতু আগামীকাল স্যারের মৃত্যুবার্ষিকী, স্যারের একটা প্রসঙ্গ, মানে হুমায়ুন আহমেদের সাথে অনেক অনেক স্মৃতি রয়েছে, কোন একটা মধুর স্মৃতি বা কোন একটা এনিথিং? আমার জন্য মধুর স্মৃতিটা এরকম, একদিন আমরা শুটিং চলছে, নর্মালি কি হতো ঈদের আগে প্রায় টানা শুট হতো লোহাসে, প্রায় 4টা-5টা নাটক করে আসা হতো। তো শুটিং করে আসছি আমরা, খুবই টায়ার্ড, প্রায় 5টা নাটক করা হয়েছে, কাজগুলি স্যারের ভালো হয়েছে, মানে হয় না স্যারের ফিলিং আছে না কোনো কোনো কাজের প্রতি, তো সে খুব গুড ফিলিংয়ে সে বাসায় আসার পর দক্ষিণ হাওয়াতে ফোন করছে আমাকে আর সাব্বির ভাইকে। আহা, মির সাব্বির। ওই প্রজেক্টে ওই সময়ে সাব্বির ভাই একটা নাটক করেছিল, আর একটা ব্যাপার হচ্ছে সাব্বির ভাইয়ের কনসেপ্টে হুমায়ুন স্যার একটি নাটক করেছিল, এটি হুমায়ুন স্যার কখনোই কারো কনসেপ্টে করেননি, সাব্বির ভাইয়ের নাটক কনসেপ্টে করেছিল। নাটকটির নাম ছিল নাট্যমঙ্গলের কথা শুনে পূর্ণবান। আহা, ওকে, দারুণ কনসেপ্ট, আচ্ছা। সেটা আমি অভিনয় করেছিলাম, শাওনপা অভিনয় করেছিল। তো স্যার খুব গুড মুড আছে, স্যার ফোন করলো তুমি কোথায়, জি স্যার আসছি, সাব্বিরকে ফোন করে একটু দুজনে আসো। আচ্ছা। তো স্যার যাওয়ার পরে গল্পটার ব্যাপার বললো, কাজটা এডিট হয়ে গেছে, দেখে তার মন ভালো হয়েছে। তারপরে সে খুব ইমোশনালি আমাদের দুজনকে বলল, তোমরা দুজন আমার পুত্র তুল্য, নুহাসে যখন তোমাদের ডাকা হবে তোমরা আমাদের এখানে আসবা, নুহাসের দরজা তোমাদের জন্য খোলা।
কত বড় আশীর্বাদ না? এইটা খুব ইমোশনাল ছিল ব্যাপারটা। স্যারের চোখে পানি ছিল, আমাদের চোখেও পানি ছিল, দারুণ মোমেন্ট ছিল শুনতেই তো কত ভালো দক্ষিণ লাগলো, হাওয়াতে। সত্যি এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। সত্যি নির্মাণের মহান কারিগর তিনি একজন ভীষণ সৃষ্টিশীল মানুষ, হুমায়ুন আহমেদ। স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা, স্যারের আত্মার শান্তি কামনা করি। তার হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে, True. অনেক শিল্পী জনপ্রিয়তা পেয়েছে, সেই কথাও সবাইকে মানতে হবে এবং আমরা সকলে তা জানি। আমাদের শ্রদ্ধা তার প্রতি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে অভিনন্দন শুভকামনা জানাচ্ছি। আপনি এখন শুটিংয়ে যাবেন, সো সুন্দর মতো সবাই সবার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলে আন্তরিকভাবে করেন, সেটাই প্রত্যাশা। লারার জন্য অনেক শুভকামনা, অনেক লারা লোটাস। ধন্যবাদ। আমরা শেষ করব আপনার একটা মিউজিক ভিডিও দেখতে সেটা দেখতে আজকে আমরা বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।